হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এম ফিজিক্স ক্লাসেস। আমি অংশুমান মন্ডল। তো তোমরা জানো যে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানে ফিজিক্সের কিছুটা পার্ট আছে আর কেমিস্ট্রিরও কিছুটা পার্ট আছে। আজকে আমরা কেমিস্ট্রির পার্টের একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার আমরা শিখবো বা জানবো। সেই চ্যাপ্টারটা কি? সেই চ্যাপ্টারটা হলো রাসায়নিক গণনা। ওকে, তোমরা যখন এই চ্যাপ্টারটা করবে তখন লেকচারের সাথে সাথে খাতা রেডি করে রাখবে, কারণ এখানে অনেক সমীকরণ আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে এবং সেই সমীকরণগুলো কিন্তু নিউমেরিক্যাল মানে গাণিতিক প্রশ্ন সমাধান করতে কাজে লাগবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে একটা ডেফিনিশন দেখো, রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া কি? তো ডেফিনেশনটা দেখো, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। ওকে, তাহলে এই ডেফিনেশনটা তোমরা একটু ভালো করে নোট করবে। তো দেখো, আমি যদি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাতে চাই তাহলে কিভাবে বলবো? ধরো এখানে একটা পদার্থ আছে এ, এই পদার্থটা আরেকটা পদার্থ বি এর সাথে কি করছে? বিক্রিয়া করছে। এ একটা পদার্থ বি এর সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করার পর দুটো পদার্থ উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে সি আর ডি। ওকে, তো এই যে পদার্থটা, যে পদার্থগুলো এ এবং বি, এরা যে বিক্রিয়া করলো, এদের যা ধর্ম হবে এই সি ডি পদার্থটার কিন্তু সি আর ডি এর ধর্ম কিন্তু আলাদা হবে। ওকে, তো এটাকে আমরা বলতে পারি কি? একটা রাসায়নিক বিক্রিয়া। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, রাসায়নিক বিক্রিয়াতে যে পদার্থগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেইগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। ওকে, বিক্রিয়ক পদার্থ। তাহলে এখানে এ আর বি হলো বিক্রিয়ক পদার্থ। এই দুটো বিক্রিয়া করার পর সি আর ডি তৈরি হচ্ছে। এই দুটো নিজেদের মধ্যে বিক্রিয়া করার পর সি আর ডি তৈরি হচ্ছে, এই জন্য এদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। ওকে, তাহলে এ আর বি হলো বিক্রিয়ক পদার্থ আর সি আর ডি হলো বিক্রিয়াজাত পদার্থ। এরপর এই যে রাসায়নিক গণনা চ্যাপ্টার আছে, এখানে তোমাদের একটা খুবই ইন্টারেস্টিং একটা কনজারভেশন ল আছে, সেটা হচ্ছে মাস কনজারভেশন বা ভরের নিত্যতা সূত্র। ওকে, তাহলে তোমরা হেডিং দেবে কি? হেডিং দেবে ভরের নিত্যতা সূত্র। দেখো, ভরের সংরক্ষণ সূত্র তোমরা সবাই অলরেডি জানো, ক্লাস 9 এ এটা ছিল। ভরের সংরক্ষণ সূত্র কি? পদার্থের ভর অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ওকে, কিন্তু যদি বলা হয় যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র বলতে কি বোঝায়? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র বলতে কি বোঝায়? তো দেখো, ধরো এখানে দুটো বিক্রিয়ক পদার্থ নিলাম এ আর বি। ওকে, এরা রাসায়নিক বিক্রিয়া করে এরা সি আর ডি পদার্থ উৎপন্ন করেছে, নতুন পদার্থ। এবার ধরো এ আর বি এর মোট ভর যা হবে, এ আর বি এর মোট ভর যা হবে, সি আর ডি এর কিন্তু মোট ভর একই হবে। মানে এই দুটোর ভর যোগ করলে যা পাবো, বিক্রিয়ার পরে এই দুটো পদার্থের ভর যোগ করলে একই পাবো। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্রটা কি হবে? দেখো, এই পর্যন্ত লিখবে পদার্থের ভর অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এতটা পর্যন্ত লিখবে। তারপর লিখবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থের মোট ভর, এই যে এ প্লাস বি এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এর মোট ভর বিক্রিয়ার পরে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের, মানে এই যে এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের, এর মোট ভর কি হয়? সমান হয়। এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র। ওকে, তাহলে এই ফর্মুলাটা তোমরা কিন্তু এই মানে এই সূত্রটা ভালো করে প্র্যাকটিস করবে। কারণ কি? কারণ এটাকে তোমাদের এক্সাম্পলের সাহায্যে কিন্তু তোমাদের এক্সপ্লেন করতে হতেও পারে। তাহলে তোমরা এক্সাম্পলের সাহায্যে যদি এক্সপ্লেন করতে হয় তাহলে সেটা তোমরা কিভাবে এক্সপ্লেন করবে? দেখো, বোর্ডটা আমি একটু জাস্ট মুছে নিচ্ছি। দেখো, একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমরা মার্কিউরিক অক্সাইড নিয়েছি। মার্কিউরিক অক্সাইড হচ্ছে HgO, মার্কারির সংকেত হচ্ছে Hg, পারদ যেটাকে বাংলায় বলে। তো HgO এটা সলিড। এবার এটা আমি কত নিয়েছি? 100 গ্রাম। এবার এটাকে উত্তপ্ত করছি। উত্তপ্ত করার পর দেখছি যে এখানে মার্কারি তৈরি হয়েছে আর হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে। এই মার্কারিটা লিকুইড স্টেটে তৈরি হয়েছে এবং অক্সিজেনটা গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়েছে। তো এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে মার্কারি তৈরি হয়েছে 92.6 গ্রাম,
ওকে, মার্কারি তৈরি হয়েছে কত 92.6 গ্রাম, আর অক্সিজেন কতটা তৈরি হয়েছে, অক্সিজেন তৈরি হয়েছে 7.4 গ্রাম। ওকে, 7.4 গ্রাম। তো দেখো বিক্রিয়ার আগে মার্কিউরিক অক্সাইড কত নেওয়া হয়েছে 100 গ্রাম, বিক্রিয়ার পরে মার্কারি তৈরি হয়েছে 92.6 আর অক্সিজেন তৈরি হয়েছে 7.4। তাহলে এই দুটোকে অ্যাড করো, দেখো এই দুটোকে অ্যাড করলে কত পাবে 100 গ্রাম। তার মানে কি হচ্ছে, তার মানে বিক্রিয়ার আগে যে মোট ভর যা আছে বিক্রিয়ার পরেও কিন্তু মোট ভর সেমই আছে। হ্যাঁ, হতে পারে যে বিক্রিয়ার পরে দুটো পদার্থের ভর আলাদা হবে, কিন্তু টোটালটা মানে যোগফলটা এখানে যা হবে এখানেও তাই হবে। ওকে, এটা দেখতে পাচ্ছ 92.6 আর 7.4 মানে 92.6 প্লাস 7.4 মানে 100 গ্রাম। তার মানে এখানে কি হচ্ছে, ভরের সংরক্ষণ সূত্র কিন্তু প্রযোজ্য হচ্ছে। কিন্তু সবকিছুরই একটা ব্যতিক্রম আছে, সবকিছুরই একটা ব্যতিক্রম হয়। ওকে, মানে এই ব্যাপারটা, এই যে ভরের সংরক্ষণ সূত্র, এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিক্রিয়ার আগে যত ভর ছিল বিক্রিয়ার পরে হয়তো ভর বেড়েছে বা কমেছে। তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে ভরের এই যে সংরক্ষণ সূত্র সেটা ব্যতিক্রম ঘটছে। ওকে, ব্যতিক্রম বা এক্সেপশন। কেমিস্ট্রিতে এক্সেপশন থাকবে না এটা হতে পারে না। এক্সেপশন উইদাউট কেমিস্ট্রি ইজ ইম্পসিবল, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো এক্সেপশন তো থাকবেই। তো এবার সেই এক্সেপশনটা কিভাবে কাজ করছে সেটা আগে জানতে হবে। তো সেই জন্য কি হয়, সেই জন্য আমাদের একটু আইনস্টাইনের দিকে যেতে হবে। কিরকম, দেখো আইনস্টাইন কিন্তু খুব বড় সায়েন্টিস্ট ছিল। তো তিনি একটা জিনিস খেয়াল করেছিলেন যে যদি কোনো একটা অবজেক্ট, ধরো কোনো একটা পদার্থ তার মাস হচ্ছে m, কোন একটা অবজেক্ট তার মাস হচ্ছে m, এটাকে যদি লাইটের স্পিডে এটা যদি মুভ করানো হয়, লাইটের স্পিড মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা এটাকে যদি সিজিএস এ বলতে চাও তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, যদি লাইটের স্পিডে যদি ওকে মুভ করানো যায় তাহলে ওর ভরটা আর ভর থাকবে না, ভরটা কিসে কনভার্ট হয়ে যাবে, এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির তুল্য সূত্র। ওকে, ভর ও শক্তির তুল্যতা সূত্র। তো এবার যদি পার্টিকেলটার ভর m হয়, সেটাকে যদি c ভেলোসিটিতে বা আলোর বেগে যদি মুভ করানো হয়, তখন ওই মাসটা মানে ভরটার ভর থাকবে না, ভরটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, শক্তিতে। এবং কতটা শক্তি পাবো, সেই শক্তিটা আমরা যেটা পাই সেটা হয় E = mc²। ওকে, তাহলে কোনো একটা পদার্থের ভর যদি m হয়, সেটাকে লাইট স্পিডে মুভ করানো হয়, সেটা কতটা এনার্জি পাবে, সেটা হচ্ছে E = mc²। এটা কে বলেছিল, এটা আইনস্টাইন বলেছিল। তাহলে তোমরা হেডিং দাও আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ। তো দেখো আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ, তাহলে কি বললাম যে কোনো একটা পদার্থের মাস যদি m হয় এবং সেটা যদি লাইট স্পিডে মুভ করে, তখন সেই মাসটা বা ভরটা ভর থাকে না, এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং এনার্জিটা কত হয় mc²। সো দ্য রিলেশন বিটুইন মাস এন্ড এনার্জি according to the Einstein is E = mc²। ওকে, E = mc²। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা মনে রাখবে। যেখানে c টা হচ্ছে কি, c টা হচ্ছে আলোর বেগ, আলোর বেগ। এর SI এককের ভ্যালু কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর সিজিএস এককে কত হয়, সিজিএস এককে 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে ভরকে আমরা শক্তিতে কনভার্ট করতে পারি, আবার রিভার্সিবলও পসিবল, মানে শক্তি থেকেও আমরা ভর কনভার্ট করতে পারি, মানে ভর শক্তিতে রূপান্তরিত করা যায়, এটা থেকে এটা আমরা প্রমাণ করতে পারি। তো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের বলতে পারে 1 কেজি কোনো একটা ভরকে যদি আলো স্পিডে দেয়া হয় তাহলে ও কতটা এনার্জি পাবে। তো দেখো E = আমরা mc² এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। m মানে কত 1, আর এখানে 1 কেজি, তো কেজি তো SI একক, তাহলে এখানে আলোর বেগটাও SI এককে নেব, মানে 3 × 10⁸ এত কি হবে জুল, কারণ শক্তির SI একক হলো জুল। বা এরকম তোমাদের পড়তে পারে 1 গ্রামের একটা পদার্থ তাকে যদি শক্তিতে কনভার্ট করতে হয় 1 গ্রামের, তাহলে তাকে কত, তাহলে তার শক্তির পরিমাণ কত হবে। তাহলে এখানে 1 × এবার এই যে সিজিএস এককে, কারণ গ্রামটা সিজিএস আছে ওখানেও সিজিএস নিতে হবে, তাহলে 3 × 10⁻10 এত আগ। ওকে, ERG।
তাহলে 1 কেজি ভরের বস্তুকে আমরা যদি E সমান mc স্কয়ার ফর্মুলাতে ফেলি তাহলে আমরা কতটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে 3 × 10⁸ জুল। আর যদি 1 গ্রাম করি তাহলে হচ্ছে এটা। তো দেখো এই আইনস্টাইনের এই যে ভর শক্তির তুল্যতা সূত্র, এটা কেন পড়তে হলো, রাইট? এটা কেন পড়তে হলো? ওই যে বললাম একটু আগে যে এক্সেপশন, সেই এক্সেপশনটার জন্যই কিন্তু এটা মেইনলি আমাদের পড়তে হবে। এবার এক্সেপশনটা কি? এক্সেপশনটা কি? যে ভরের যে নিত্যতা সূত্রটা ছিল, ভরের যে নিত্যতা সূত্র বা ভরের যে সংরক্ষণ সূত্রটা ছিল, সেই সূত্রটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না বা প্রযোজ্য না। কিরকম? ধরো তুমি একটা বিক্রিয়া নিয়েছো a প্লাস বি, সেখান থেকে হচ্ছে কত সি প্লাস ডি। ওকে, এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। আমি একটু পর লিখিয়ে দেবো ডেফিনেশনটা, রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক সমীকরণের সমতা বিধান কি, এগুলো সব লিখে দেবো। তোমরা জাস্ট ধৈর্য ধরে একটু লেকচারটা দেখো এবং নোট করো। তো দেখো a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। এবার দেখা গেছে যে এমন কিছু বিক্রিয়া দেখা গেছে যে বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের যা ভর, বিক্রিয়ার পরে বিক্রিয়জাত পদার্থের ভর এক হচ্ছে না। হওয়া উচিত ছিল এক, কারণ ভরের সংরক্ষণ সূত্র তাই বলছে যে বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের যা ভর হবে, বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের সেম ভর হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। এটাই তো এক্সেপশন, এটাই তো ব্যতিক্রম। কেমিস্ট্রি ব্যতিক্রম ছাড়া হয় না। তো তাহলে এবার কোশ্চেন আসছে যে কেন হচ্ছে না। সেই কেনটা খুঁজে পাওয়ার জন্যই এই আইনস্টাইনের ভর ও শক্তির এটা আমাদের পড়তে হয়েছে। তার মানে এটা কি, মানে ভর থেকে ভরকে আমরা শক্তিতে কিন্তু রূপান্তর করতে পারি। তো তোমরা একটু যদি কেমিস্ট্রি নিয়ে নাড়াঘাটা করো তাহলে তোমরা জানো যে দুই প্রকারের যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া দুই প্রকারের করা যায়। একটা হচ্ছে এক্সোথার্মিক আর একটা হচ্ছে এন্ডোথার্মিক। তো এক্সোথার্মিক মানে কি আর এন্ডোথার্মিক মানে কি, তাহলে তোমরা হেডিং দেবে তাপ শোষক বিক্রিয়া এবং হচ্ছে তাপ শোষক বিক্রিয়া এবং হচ্ছে তাপ উদ্ভূত বিক্রিয়া। ওকে, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক। দেখো, তাপ উদ্ভূত বিক্রিয়া মানে যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়। ওকে, আর তাপ শোষক বিক্রিয়া মানে যে বিক্রিয়াতে তাপ শোষণ হয়, মানে যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো তাপ দিলে তবে ওরা বিক্রিয়া করে। তো তাপ উদ্ভূত বিক্রিয়া দেখো, আমি একটা তোমাদের জাস্ট কনসেপ্টে বলছি। ধরো a প্লাস বি এরা হচ্ছে আমাদের বিক্রিয়ক পদার্থ হলো। এবার এরা বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে। ওকে, কিন্তু এটা তাপ উদ্ভূত বিক্রিয়া মানে এখানে কি তৈরি হবে, এখানে কি তৈরি হবে, আরো তাপ তৈরি হচ্ছে। ওকে, তাপ উদ্ভূত বিক্রিয়া মানে তাপ তৈরি হচ্ছে। এরপর মজাটা দেখো, যখন তুমি এ আর বি এর মোট ভর ক্যালকুলেট করবে, আর সি আর ডি এর মোট ভর ক্যালকুলেট করবে, তখন কিন্তু এরা সমান হবে না। তাপ উদ্ভূত বিক্রিয়া কি হচ্ছে, এ আর বি এর মোট ভর যখন ক্যালকুলেট করছো আর সি আর ডি এর মোট ভর যখন ক্যালকুলেট করছো, তখন দেখছো এরা সেম হচ্ছে না। ধরো এটা যদি 100 গ্রাম হয়, এটা হচ্ছে 90 গ্রাম, মানে দুটো মিলে। তাহলে 10 গ্রাম গেল কোথায়, 10 গ্রামটা গেল কোথায়? এই কোশ্চেনটাই, এইটাই হচ্ছে ওই ব্যতিক্রম যে ব্যাপারটা বলছিলাম। তাহলে ওই যে 10 গ্রাম ভরটা মানে এর এই দুটো a প্লাস b এর যে মোট ভরের যে 10 গ্রাম, সেই 10 গ্রাম ভরটা কি হচ্ছে, এই যে এই তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। মানে আলটিমেট কি হচ্ছে, আলটিমেট কিন্তু ভর প্লাস শক্তি দুটো মিলে কিন্তু সংরক্ষণ হচ্ছে, কিন্তু এখানে ভরের সংরক্ষণ হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এখানে 100 গ্রাম a প্লাস b এর মোট ভর 100 গ্রাম আর c প্লাস d এর মোট ভর 90 গ্রাম, বাকি যে 10 গ্রাম আমরা যে ভরটা পাচ্ছি না, মানে এখানে যে ইকুয়াল হচ্ছে না, সেই 10 গ্রামটা কি হচ্ছে, সেই 10 গ্রামটা এই তাপ শক্তি হিসাবে বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে যদি তোমাদের এখন কোশ্চেন দেয়া হয় যে তাপ উদ্ভূত বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কি সমান হয়, না হয় না, তাহলে কি হয়, তাপ উদ্ভূত বিক্রিয়ায় বিক্রিয়ক, এটা মনে রাখবে, তাপ উদ্ভূত বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের থেকে কিন্তু বেশি হয়। ওকে, এটা কিন্তু মনে রাখবে।
বিক্রিয়াজাত পদার্থের থেকে মোট ভরের থেকে বেশি হয়, তাহলে যে পরিমাণ ভর এই বিক্রিয়ক পদার্থের বেশি হয় সেই ভরটা কি হবে, সেই ভরটা হচ্ছে এই শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার, আই থিঙ্ক তোমরাও ক্লিয়ার। নেক্সট দেখো তাপ শোষক বিক্রিয়া ব্যাপারটা কি। তাপ শোষক ব্যাপারটা দেখো, ধরো এখানে পি প্লাস কিউ এই দুটো বিক্রিয়ক পদার্থ, এরা বিক্রিয়া করে আর প্লাস এস বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে পি প্লাস কিউ এরা অটোমেটিক বিক্রিয়া করছে না, একে কিছুটা তাপ দিতে হচ্ছে। এই সমীকরণ মানে এই বিক্রিয়াটা হওয়ার জন্য এখানে এদেরকে কিছুটা তাপ আমরা দিতে হচ্ছে, তাপ দিতে হচ্ছে। ওকে, যখন তাপ দেয়া হয় তার মানে এটা হচ্ছে তাপ শোষক, মানে তাপ শুষে নিচ্ছে। এরপর কি হচ্ছে দেখো, তাহলে এখন এদের যা মোট ভর হবে, এখন এদের যা মোট ভর হবে, এদের মোট ভর কি সমান হবে? হবে না। দেখা যাচ্ছে কি এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে এদের মোট ভর যদি 90 হয়, এদের মোট ভর হচ্ছে 100 গ্রাম। ধরে নাও বিক্রিয়ক পদার্থের মোট ভর হচ্ছে 90 গ্রাম আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর পাওয়া যাচ্ছে 100 গ্রাম। কিন্তু মুশকিলটা কি হলো, মুশকিলটা হচ্ছে যে এই দুটো ইকুয়াল হওয়ার কথা ছিল, মানে 90 আর 100 ইকুয়াল হওয়ার কথা ছিল, তাহলে 10 গ্রাম আমাদের গেল কোথায়? 10 গ্রাম মানে 10 গ্রামটা এখানে এলো কোথা থেকে? মানে বিক্রিয়াজাত পদার্থে উৎপন্ন যে মোট ভর সেই মোট ভরে 10 গ্রাম বেশি আসছে, এটা এলো কোথা থেকে? এটা এলো এই যে আমরা এখানে তাপ শক্তি দিচ্ছি, এই যে তাপ শক্তি দিচ্ছি, এই তাপ শক্তিটা কি হচ্ছে ভরে রূপান্তরিত হয়ে যাচ্ছে, মানে এই শক্তিটা ভরে রূপান্তরিত হচ্ছে। তাহলে তাপ শোষক বিক্রিয়ায় কি হচ্ছে দেখো, এটা কিন্তু মনে রাখবে, তাপ শোষক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের যে মোট ভর সেটার থেকে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কি হচ্ছে তাপ শোষক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিক্রিয়ক পদার্থের থেকে বেশি হয়। তাহলে এখন ধরো তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পেরেছো এখানে এক্সেপশনটা কোন জায়গায় এলো, মানে এখানে হচ্ছে ভরটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে অ্যাকচুয়ালি শক্তিটা এখানে ভরে কনভার্ট হয়ে যাচ্ছে, শক্তিটা ভরে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এবার দেখো তোমাদের একটা ছোট্ট আমি উদাহরণ দিয়ে বলি, ছোট্ট উদাহরণ, H2 প্লাস N2 কত হচ্ছে 2NH3। ওকে, সরি, H2 প্লাস N2 ইকুয়াল টু হচ্ছে NH3। তাহলে H2 কি? H2 হচ্ছে হাইড্রোজেন গ্যাস, N2 কি নাইট্রোজেন গ্যাস, আর এটা হচ্ছে অ্যামোনিয়া। প্রথমত এটা কিন্তু ব্যালেন্স নেই, প্রথমত এটা কিন্তু ব্যালেন্স নেই। ওকে, এটা কিন্তু ব্যালেন্স নেই। তো প্রথমে আমাদের এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ, এই সমীকরণটাকে প্রথমে ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করব কি করে আমরা? দেখো এখানে যদি আমি 2 দিয়ে দিই, এখানে যদি 2 দিয়ে দিই, তাহলে 2 × 3 6, 6টা হাইড্রোজেন হচ্ছে আর হচ্ছে দুটো নাইট্রোজেন, মানে এটা মাল্টিপল করলে এখানে নাম্বার অফ হাইড্রোজেন ইকুয়াল টু 2 × 3 মানে হচ্ছে 6, আর নাইট্রোজেন হচ্ছে দুটো, আর এইদিকে নাইট্রোজেন হচ্ছে দুটো, আর এখানে হাইড্রোজেন দুটো। তাহলে হাইড্রোজেনকে যে 6টা করতে হয় আমাকে এখানে 3 দিয়ে মাল্টিপল করতে হবে। ওকে, এইভাবে সমীকরণের সমতা বিধান করতে হয় রাসায়নিক সমীকরণে। তো এবার দেখা গেছে দেখো এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেন এদের ভর কত, হাইড্রোজেন আর নাইট্রোজেন এদের ভর কত, এর জন্য একটা টেবিল আছে, সেই টেবিলটা আমি তোমাকে বলে দেবো পরে। দেখো হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে 3, এখানে একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে দুটো হাইড্রোজেনের কি হবে, সেটা হচ্ছে 1 × 2 মানে হচ্ছে 2, তাহলে 3 × 2 হলো। নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর হচ্ছে 14, তাহলে N2 কি হবে, N2 হচ্ছে 14 × 2 = 28। তোমাদের একটা জিনিস আমি বলে দিই, এটা একটু খেয়াল রাখবে, শুধু হাইড্রোজেন মানে হচ্ছে এটা পরমাণু, ওকে, অ্যাটম, শুধু হাইড্রোজেন হচ্ছে অ্যাটম, আর দুটো হাইড্রোজেন যখন জয়েন হবে তখন যেটা তৈরি হয় H2, এটাকে বলা হয় অণু, মলিকিউল। ওকে, শুধু হাইড্রোজেন হচ্ছে পরমাণু, আর দুটো হাইড্রোজেন জয়েন হয়ে যখন H2 হবে তখন সেটা হয়ে যায় হাইড্রোজেন অণু। তো হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1 আর হাইড্রোজেন অণুর ভর হচ্ছে 2, এটা কিন্তু বারবার মনে রাখবে। তাহলে এখানে দুটো নাইট্রোজেন আছে, তাহলে 14 × 2 = 28, তাহলে টোটাল কত ভর হচ্ছে, টোটাল হচ্ছে 6 + 28, 6 + 28 কত হয় 34। ওকে, 34। এরপর এইদিকে আমরা দেখব এক্সপেরিমেন্ট করে, এইদিকে দেখো নাইট্রোজেনের হচ্ছে 14 আর হাইড্রোজেনের কত
হাইড্রোজেনের 1, এখানে H3 আছে, তো একটা হাইড্রোজেনের 1 আর তিনটে হাইড্রোজেনের 3 × 1 মানে 3, তাহলে 3 প্লাস 14 কত হয় 17। তাহলে এইটা হচ্ছে টোটাল অ্যামোনিয়া অণুটার ভর হচ্ছে 17। কটা আছে দুটো, তাহলে 2 × 17 মানে কত হয় 34। তাহলে দেখো বিক্রিয়ার পরেও কিন্তু মোট ভর হচ্ছে 34 আর বিক্রিয়ার আগেও কিন্তু মোট ভর হচ্ছে 34, মানে এখানে ভরের সংরক্ষণ সূত্রটা কিন্তু মেনে চলছে। তো এখানে কি হয়, এখানে কোনো এতটা শক্তি মানে তাপ শক্তি দেওয়া বা বের হওয়া এই ব্যাপারটা থাকে না বলে এখানে কিন্তু আমাদের এই এখানে ভরের সূত্র সংরক্ষণ সূত্র বা ভরের নিত্যতা সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। কিন্তু ধরো এমন একটা রিঅ্যাকশন দিল যে রিঅ্যাকশনটাই অনেকটা শক্তি উৎপন্ন হয়, যেমন হচ্ছে যে কোনো নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা শক্তি উৎপন্ন হয়, সেখানে কিন্তু ভরের সংরক্ষণ সূত্র কিন্তু মেনে চলে না, সেখানে কিন্তু তোমাকে শক্তি প্লাস ভর এই দুটোর সংরক্ষণ সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, দেখো তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভরের নিত্যতা সূত্র পারমাণবিক বা নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নহে কেন, এটা কিন্তু 3 মার্কসের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো নরমাল আমরা যে রিঅ্যাকশন গুলো বা যে বিক্রিয়াগুলো করি সেই বিক্রিয়াতে খুবই শক্তির পার্থক্য খুবই কম, মানে ভর ধরো এরকম একটা বিক্রিয়া নিলে A + B, এখান থেকে হলো C + D, তো এটা ধরো 100 গ্রাম হলো আর এটা ধরো 99.9 গ্রাম এরকম, তো এই 99.99 গ্রাম, তো এদের ভরের পার্থক্য খুবই কম, তো ক্লাস 10 লেভেলে এতটা এটাকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু হ্যাঁ, এই রিঅ্যাকশনটাই যদি পারমাণবিক বা নিউক্লিয় বিক্রিয়া হতো তাহলে কিন্তু তখন কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তখন দেখতে এই ভরটা অনেক কমে গেছে কারণ এখানে শক্তি তৈরি হবে। ওকে, তো এটা কিন্তু বারবার বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার জন্য কি এসছে, তার জন্য ভর শক্তি নিত্যতা সূত্র এসছে। সেই ভর শক্তি নিত্যতা সূত্র কি, কোন রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের ভর ও শক্তির পরিমাণ সর্বদা সমান। মানে ধরো এখানে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, ওকে, এখানে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এবার ধরো এখানে কিছু শক্তি উৎপন্ন হচ্ছে, ওকে, এখানে কিছু শক্তি দেওয়া হয়েছে, শক্তি বলতে এখানে মেনলি তাপ শক্তি। তাহলে এই যে বিক্রিয়ার আগে মোট ভর প্লাস শক্তি যা হবে, বিক্রিয়ার পরেও কিন্তু মোট ভর প্লাস শক্তির পরিমাণটা সেম হবে। ওকে, তাহলে তোমরা যদি বলা হয় ভর শক্তি নিত্যতা সূত্র কি, কোন রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের ভর ও শক্তির পরিমাণ সর্বদা সমান থাকে, অর্থাৎ মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক। ওকে, এটা কিন্তু খুব ভালো করে তোমরা করবে। তাহলে দেখো ইন জেনারেল আমরা যে রিঅ্যাকশন গুলো করি সেগুলোতে কিন্তু অতটাও কিন্তু এখানে শক্তির কোনো প্রায়োরিটি পায় না, তার জন্য ভরটা সাধারণত ধ্রুবক থাকে। নেক্সট এরপর যেটা আমরা করব সেটা আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তোমরা হেডিং দেবে পারমাণবিক ভর। দেখো পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ভর আর পারমাণবিক গুরুত্ব একই জিনিস, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, হয়তো শুধু এটা ভর লেখা আছে, এটা গুরুত্ব লেখা আছে। ওকে, তো এটাকে একসাথে ইংলিশে বলা হয় অ্যাটমিক মাস। দেখো আমরা যখন ডেফিনেশন করি পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বের, তখন কোনো একটা স্কেলের রেফারেন্সে করতে হয় বা কোনো একটা স্কেলের রেসপেক্টে করতে হয়। তোমাদের ক্লাস 10th লেভেলে পারমাণবিক ভর বললে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক কেন বলা হয়, কারণ কারোর সাপেক্ষে আমরা বের করছি। দেখো এখানে ডেফিনেশন আমি 3টে দিয়েছি, একটা হাইড্রোজেন স্কেলের রেসপেক্টে, একটা অক্সিজেন স্কেলের রেসপেক্টে, একটা কার্বন স্কেলের রেসপেক্টে। ইন জেনারেল তোমাদের যে বই আছে, তোমাদের বইয়ে অনলি এই কার্বন স্কেলের রেসপেক্টে দেওয়া আছে, কিন্তু এই দুটো তোমরা জেনে রাখবে, পরীক্ষাতে কোশ্চেন এলে তোমাদের হেল্প হবে। তো দেখো হাইড্রোজেন স্কেলের রেসপেক্টে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বের ডেফিনেশনটা কি, সেটা হচ্ছে কোন একটি মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় কত গুণ ভারী, সেই সংখ্যাকে ওর পারমাণবিক ভর বলা হয়। ওকে, মানে কোন একটা মৌল নিয়েছো, ধরো একটা মৌল নিয়েছে H2, এবার এর একটা পরমাণু কত হাইড্রোজেন, এবার এই হাইড্রোজেনের একটার ভর একটা হাইড্রোজেনের কত গুণ, সেটাই হচ্ছে তার পারমাণবিক ভর। হাইড্রোজেন নিলে হাইড্রোজেনের রেসপেক্টে তো একই হবে, 1ই হবে। আচ্ছা, অক্সিজেন স্কেলের রেসপেক্টে ডেফিনেশনটা কি হবে,
কোন মৌলের একটি পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় কত গুণ ভারী সেই সংখ্যাকে বলা হচ্ছে পারমাণবিক ভর। ওকে, অক্সিজেন স্কেলের রেসপেক্টে। আর মোস্ট ইম্পর্টেন্ট কার্বন স্কেল, এটাকে বলা হয় C12। কি না, কোন একটি মৌলের একটি পরমাণুর ভর একটি C12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর। তো দেখো, আমরা যে কোনো মৌলেরই আমরা পারমাণবিক ভর যখন বের করি তখন সেটা আইদার হাইড্রোজেন পরমাণুর রেসপেক্টে, নয়তো অক্সিজেন পরমাণুর রেসপেক্টে, নয়তো কার্বন C12 পরমাণুর রেসপেক্টে করা হয়। তো এই জন্য পারমাণবিক ভর কথাটা অ্যাকচুয়ালি ঠিক না, এটাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। বাট ক্লাস 10th লেভেলে ইটস ওকে টু বি অ্যাটমিক মাস। ওকে, তো এবার তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট মৌল আছে যাদের পারমাণবিক ভর তোমাদের মনে রাখতে হবে, কারণ তোমাদের নিউমেরিক্যালস আসবে, সো সেখানে কিন্তু লাগবে। ওকে, তো আমি এটা লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নিও। দেখো, এখানে আমি কতগুলো মৌলের পারমাণবিক ভর আমি লিখে রেখেছি। ওকে, এই ভরগুলো তোমাদের একদম মুখস্থ করে নিতে হবে, পাতি কথায় মুখস্থ করে নিতে হবে। মানে যেমন কি হয়, ছোটবেলায় ABCD শিখেছিলে, ABCDEF, সেরকম এগুলো মনে রাখতে হবে, কারণ তোমাদের নিউমেরিক্যালে এগুলো লাগবে। আর এই রাসায়নিক গণনা চ্যাপ্টারে এই যে ইকুয়েশনস গুলো দেবে, সেই ইকুয়েশনস গুলো যখন তোমরা প্রবলেম সলভ করবে তখন এগুলো লাগবে, আর এগুলো করে রাখবে, এর বাইরে আশা করছি দেবে না। তো দেখো কি কি আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, তারপরে পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, আয়রন 55.5, কপার 63.5 আর জিঙ্ক হচ্ছে 65.5। ওকে, এই কটা খালি মনে রাখবে। চলো নেক্সট, এখানে একটা দেখো ডেফিনেশনস আছে আণবিক ভর। দেখো, পারমাণবিক ভর মানে হচ্ছে, আর আণবিক ভরের পার্থক্য কি, ধরো এখানে আমি একটা হাইড্রোজেন পরমাণু নিলাম, এটা হলো পরমাণু, আর অণু কি হবে, দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে যখন তৈরি হবে H2, এইটা হচ্ছে একটা অণু। তো এর যখন ভরটা আমি নেবো তখন সেটা হবে আণবিক ভর, এর যখন ভরটা নেবো তখন হবে কি, পারমাণবিক ভর। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো আণবিক ভরের ডেফিনেশনসটা কি, ডেফিনেশনসটা কিছুটা সিমিলার টু পারমাণবিক ভর। কোন মৌল বা যৌগের একটি অণু একটি C12 আইসোটোপের, এই C12 আইসোটোপটা তোমরা এইভাবেও লিখতে পারো C12। তো C12 আইসোটোপের ভরে 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটি হলো কোন মৌল বা যৌগের আণবিক ভর। ওকে, তো দেখো আমি তোমাদের এখানে একটা ছোট্ট করে একটা এক্সাম্পলের সাহায্যে বলছি, এই আণবিক ভরের ডেফিনেশনসটা কিন্তু ভালো করে করবে, এগুলো পরে লাগবে। তো দেখো, ধরো তোমাকে বললাম যে অক্সিজেনের পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। কিন্তু এখন যদি তোমাদের বলি অক্সিজেনের আণবিক ভর কত, দেখো অক্সিজেনের আণবিক ভর মানে কিন্তু অক্সিজেন মানে O2, মানে যখন আণবিক ভর হয়ে যাবে তখন অক্সিজেনটাকে অণু হিসাবে নিতে হবে, পরমাণু না। তার মানে অক্সিজেনের আণবিক ভর তখন কত হবে, আণবিক ভর হয়ে যাবে, এখানে দুটো আছে তাহলে 16 + 16 মানে হচ্ছে 32, এটা মনে রাখবে। ওকে, তাহলে এটা হলো পারমাণবিক ভর হলো 16 অক্সিজেনের, আর আণবিক ভর হলো 32। এইরকম কিছু যৌগ আছে যে যৌগগুলো তোমাদের মনে রাখতে হবে। তো সেই যৌগগুলো আমি বলছি, তোমরা একে একে লিখবে। দেখো এখানে কিছু যৌগ আমি দিয়েছি, প্রথমটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট যেটাকে বলা হয় চুনা পাথর, আর যেটার ফর্মুলা হচ্ছে CaCO3। এবার এর আণবিক ভর তোমাদের বের করতে হবে। দেখো কি করে বের করবে, প্রথমে কে কে আছে, এখানে Ca আছে, এখানে ক্যালসিয়াম আছে, তার সাথে কে আছে, একটাই কার্বন আছে, আর কি আছে, তিনটে অক্সিজেন আছে। ওকে, এইভাবে তোমরা করবে, ক্যালসিয়াম আছে প্লাস একটা কার্বন আছে, তিনটে অক্সিজেন। এবার ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, ক্যালসিয়ামের 40, তাহলে এখানে লিখলাম 40, প্লাস কার্বনের কত, কার্বনের হচ্ছে 12, তাহলে 12 লিখলাম, প্লাস 3 ইনটু অক্সিজেন, মানে 3 ইনটু হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর, মানে 3 ইনটু হচ্ছে 16। ওকে, তাহলে টোটাল কত হচ্ছে 40 প্লাস 12 প্লাস 48, 40 প্লাস 12 প্লাস 48 মানে হচ্ছে 100। ওকে, তাহলে CaCO3 এর আণবিক ভর কত হলো 100। তো এরকম মতো তোমরা এগুলো করবে। NH4NO2 এর আণবিক ভর কত হবে,
MgCO3 এর আণবিক ভর কত হবে, ZnSO4 এর আণবিক ভর কত হবে, NH4Cl এর আণবিক ভর কত হবে, এবং সাথে এদের নাম, এটা তোমাদের হোমওয়ার্ক, এদের নাম আর আণবিক ভর। কারণ তোমাদের গাণিতিক ফর্মুলায় কিন্তু এইগুলো দেয়া থাকবে না, তো এগুলো জেনে রাখা খুবই দরকার। ওকে, চলো নেক্সট দেখো রাসায়নিক সমীকরণ তাহলে কি? রাসায়নিক সমীকরণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত ও বিক্রিয়ক পদার্থের অনুমধ্যস্থ মৌলের পরমাণু সংখ্যা সমতা রক্ষা করে চিহ্ন ও সংকেতের সাহায্যে বিক্রিয়াটিকে প্রকাশিত রূপকে বলা হয় রাসায়নিক সমীকরণ। যেমন তোমাদের বলা হলো যে হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন ইকুয়াল টু অ্যামোনিয়া। ওকে, মানে ইকুয়াল টু মানে হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, তো এটাকে আমরা বলতে পারি কি একটা রাসায়নিক সমীকরণ। কেন? কারণ এখানে আমরা সবকিছু বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থকে আমরা রিপ্রেজেন্ট করছি। কিন্তু একটা জিনিস তোমরা বারবার করে মনে রাখবে যে রাসায়নিক বিক্রিয়ার কিন্তু সমতা বিধান করতেই হবে। সমতা বিধান ব্যাপারটা কি? সমতা বিধান ব্যাপারটা হচ্ছে যে বিক্রিয়ার পূর্বে যে যে পরমাণুগুলো আছে, বিক্রিয়ার পূর্বে যে যে পরমাণুগুলো আছে তাদের সংখ্যা যা হবে বিক্রিয়ার পরেও যেন সেই পরমাণুগুলোর সংখ্যা সমান হয়, মানে সেই অণুতে পরমাণুর সংখ্যা সমান হয়। তো সেটাকে তখন বলা হয় রাসায়নিক বিক্রিয়াটা সমতা বিধান যুক্ত। তোমাদের যখন গাণিতিক প্রশ্ন পড়বে তখন কিন্তু তোমাদের সমতা বিধান করেই কিন্তু তোমাদের করতে হবে। সমতা বিধান না করলে কিন্তু তোমরা কিন্তু মার্কস পাবে না। তো দেখো এখানে হাইড্রোজেন পরমাণু কটা আছে? দুটো আছে। নাইট্রোজেন পরমাণু কটা আছে? দুটো। এখানে হাইড্রোজেন পরমাণু কটা? তিনটে। আর নাইট্রোজেন পরমাণু কটা? একটা। তাহলে দেখো এখানে কিন্তু এটা সমতা বিধান যুক্ত কিন্তু রাসায়নিক সমীকরণ না। রাসায়নিক সমীকরণ কিন্তু সমতা বিধান যুক্ত না। সমতা বিধান হলে এই দিকে যতগুলো হাইড্রোজেন থাকবে এই দিকেও সেম থাকতে হবে, এই দিকেও যতগুলো নাইট্রোজেন থাকবে এই দিকেও সেম থাকতে হবে। তাহলে কি করব? তাহলে দেখো প্রথমে আমাদের নাইট্রোজেনটাকে ইকুয়াল করব। এখানে দুটো নাইট্রোজেন আছে, এখানে আমি 2 দিলাম, তাহলে এখানে দুটো নাইট্রোজেন হলো। তাহলে পরে এখানে দুটো নাইট্রোজেন হয়ে গেছে, এখানেও দুটো নাইট্রোজেন হয়ে গেছে। এবার হাইড্রোজেন এখানে দুটো আছে কিন্তু এখানে হয়ে গেছে 3 × 2 মানে 6টা। তাহলে এইদিকে কটা দিলে 6টা হবে? 3টে। ওকে, তাহলে এখানে তারপরে হচ্ছে 6। তো এবার দেখো এখানে 6টা হচ্ছে আর এখানেও কিন্তু 6টা হচ্ছে। তাহলে তখন এইটাকে আমরা বলতে পারি সমতা বিধানযুক্ত রাসায়নিক সমীকরণ। ইংলিশে বলে ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন। আরেকটা জিনিস হয় যেটা আমি তোমাদের ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ওয়ার্ড ইকুয়েশনটা কি? যখন কোনো আমরা রাসায়নিক বিক্রিয়াকে ওয়ার্ডে মানে কোথায় প্রকাশ করব, এটা বলা হয় ওয়ার্ড ইকুয়েশন। মানে যখন কোনো আমরা রাসায়নিক সমীকরণকে আমরা ওয়ার্ডে রিপ্রেজেন্ট করব, মানে কোথায়, তার মানে কি রকম লিখবো? সেটা হচ্ছে ধরো এই রিঅ্যাকশনটাকে যদি আমি ওয়ার্ডে লিখি তাহলে লিখবো হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন ইকুয়াল টু এই মানে অ্যারো দিয়ে অ্যামোনিয়া। ঠিক আছে, তো এইটাকে বলা হয় ওয়ার্ড ইকুয়েশন। তো ওয়ার্ড ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু সমতা বিধানটা দরকার হয় না। ওয়ার্ড ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু সমতা বিধান দরকার পড়ে না, কারণ এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। তো এখানে এটা আমি ওয়ার্ডে লিখবো, মানে কোথায় লিখবো, তো এখানে সমতা বিধান দরকার হয় না। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম? রাসায়নিক সমীকরণ কি, সমতা বিধানযুক্ত রাসায়নিক সমীকরণ কি, এবং হচ্ছে ওয়ার্ড ইকুয়েশন কি। ওকে, চলো এরপর হচ্ছে নেক্সট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্টয়চিওমেট্রি কি। স্টয়চিওমেট্রি হেডিং দেবে স্টয়চিওমেট্রি। দেখো স্টয়চিওমেট্রি কি বলছে, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে সম্পর্ককে ভিত্তি করে বিভিন্ন ধরনের রাসায়নিক গণনা করা হয়। সেই বিভিন্ন ধরনের রাসায়নিক গণনার পদ্ধতিকেই বলা হয় স্টয়চিওমেট্রি। মানে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, সেই রাসায়নিক বিক্রিয়াগুলো থেকে আমরা কি করি, যে এত বিক্রিয়া পদার্থ দেওয়া হলো, তাহলে কত বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে, এই যে গণনা করা হয় এই পদ্ধতিকেই বলা হয় স্টয়চিওমেট্রি। তো স্টয়চিওমেট্রি মেইনলি দুই রকমের হয়, একটা হচ্ছে ভর বা মোল, আর একটা হচ্ছে ভর বা মোল আয়তন সংক্রান্ত। তো ভর বা মোল ব্যাপারটা কি, সেটা হচ্ছে ধরো কোনো একটা রিঅ্যাকশন নিলে, সেই রিঅ্যাকশনটা তোমাকে আগে কি করতে হবে, তোমাকে আগে সেই রিঅ্যাকশনটা সমতা বিধানযুক্ত করতে হবে। মানে প্রথমে তোমাদের কি হবে, প্রথমে যে সমীকরণ দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, বলা থাকতে পারে। প্রথমে তোমাদের সমীকরণ গঠন করতে হবে, সমীকরণের সমতা বিধান করতে হবে, সমতা বিধান করার পর
কি কি ডেটা দেয়া আছে বা তথ্য দেয়া আছে সেটা দেখতে হবে। তারপর এখানে কি করতে হবে, ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়ম ব্যবহার করে তোমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো এটা তোমরা একটু দেখে রাখবে কি, সেটা হচ্ছে যে ভর সংক্রান্ত গণনা। তো একটু লিখে নেবে যে এই ধরনের রাসায়নিক গণনার জন্য কিছু ধাপ অনুসরণ করা হয়। 1 নম্বর, সমতাযুক্ত সঠিক সমীকরণ দ্বারা সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটি প্রকাশ করা হয়। 2 নম্বর, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেতের নিচে আপেক্ষিক মোল সংখ্যা বা আপেক্ষিক ভর বা পারমাণবিক ভর লেখা হয়। 3 নম্বর, সমীকরণ থেকে প্রাপ্ত ভর বা মোল সংখ্যাকে প্রশ্নে প্রদত্ত ডেটা থেকে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের ভর নির্ণয় করা হয় এবং গণনার ক্ষেত্রে সব রকম একই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। তো চলো এরপর দেখে নেওয়া যাক কিছু উদাহরণ যেগুলো নিউমেরিক্যাল কোশ্চেন আসবে। এইগুলো কিন্তু দেওয়া আছে একটাই কারণ হচ্ছে এই এখন আমি যে গাণিতিক কোশ্চেন গুলো করাবো সেইগুলোতে এগুলো লাগবে। ওকে, তো এরপর কিছু গাণিতিক প্রশ্ন দেখো। এখানে একটা কোশ্চেন আমি দিয়েছি, কি কোশ্চেনটা, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে 66 গ্রাম CO2 পাওয়া যাবে। তো দেখো তাহলে তোমাদের রিঅ্যাকশনটা কার সাথে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে তোমরা প্রথমে রিঅ্যাকশনটা লিখবে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড কত HCl। এবার এরা বিক্রিয়ায় কি কি তৈরি করে এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এখানে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, ওকে, ক্যালসিয়াম ক্লোরাইড। আর কি তৈরি করবে, আর তৈরি করবে CO2 তৈরি করবে, আর তৈরি করবে জল H2O। ওকে, ক্যালসিয়াম ক্লোরাইড, CO2 আর জল। এরপর দেখো ব্যালেন্স আছে কিনা সেটা চেক করতে হবে। ব্যালেন্স আছে কিনা কিভাবে চেক করবে, দেখো এইদিকে আমাদের ক্যালসিয়াম কটা আছে, একটা, এদিকে ক্যালসিয়াম আছে একটা, এদিকে ক্লোরিন আছে একটা, কিন্তু এদিকে ক্লোরিন আছে দুটো, তাহলে ব্যালেন্স নেই। তাহলে ব্যালেন্স করার জন্য কি করবে, দেখো এইদিকে দুটো ক্লোরিন আছে, তাহলে এখানে তুমি 2 দিয়ে দাও, দিলে তাহলে এখানে দুটো ক্লোরিন, এখানে দুটো ক্লোরিন হয়ে গেল। এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন হয়ে গেল। এখানে একটা কার্বন, এখানেও একটা কার্বন। আচ্ছা, অক্সিজেন এখানে কটা আছে, 3টে, এইদিকে অক্সিজেন কটা আছে, দুটো একে 3টে। ওকে, তার মানে ব্যালেন্স। এখন আমাদের ব্যালেন্স হয়ে গেল। তাহলে ব্যালেন্স ইকুয়েশনটা কি হলো, CaCO3 2HCl CaCl2 CO2 H2O। এরপর দেখো আমাদের ইকুয়েশনে কি বলেছে যে অ্যাসিড মেশালে 66 গ্রাম CO2 পাওয়া যাবে। তার মানে আমাকে মেইনলি এখান থেকে আমাদের CO2 টাকে ক্যালকুলেট করতে হবে, বাকিগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, বা বাকিগুলোরও আমাদের আণবিক ভর বের করার দরকার নেই। তো CaCO3 এর আণবিক ভর কত হবে, দেখো ক্যালসিয়ামের কত আছে, ক্যালসিয়ামের আছে 40, তাহলে 40 প্লাস কার্বনের কত আছে 12, আর অক্সিজেনের কত হয়, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 3 × 16, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, টোটাল হচ্ছে 100। ওকে, তাহলে 100 হলো। CO2 এর কত হবে, CO2 এর কার্বনের জন্য 12, এই যে কার্বনের 12 আর অক্সিজেনের 16, কিন্তু দুটো অক্সিজেন আছে, প্লাস 2 × 16, তার মানে 12 প্লাস 32 মানে 44 গ্রাম। ওকে, তার মানে দেখো 100 গ্রাম CO3 থেকে মানে ক্যালসিয়াম কার্বনেট থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম পাচ্ছি আমরা, 44 গ্রাম। তো আমাদের বলেছে এখানে 66 গ্রাম আমাদের করতে হবে, তাহলে কত CaCO3 রাখবে। ওকে, 66 গ্রামে কত CaCO3 রাখবে, তাহলে এটা তোমাদের খুবই ইজি। এবার ইউনিটারি মেথড তোমরা অ্যাপ্লাই করে দাও, ঐকিক নিয়ম যাকে বলা হয়, ঐকিক নিয়ম। তার মানে কি, দেখো হ্যাঁ 44 গ্রাম CO2 পাওয়া যায় কত, 100 গ্রাম CaCO3 থেকে, তাহলে 1 গ্রাম CO2 পাওয়া যাবে 100/44, আর হচ্ছে আমাদের কত বলেছে 66 গ্রাম, তাহলে 66 গ্রাম মানে হচ্ছে 100/44 × 66, তাহলে এটা 4 আর এটা হচ্ছে 6, 11 দিয়ে গেলে 4 আর 6, আর এটা হচ্ছে 25, তাহলে 25 × 6 কত হয় 150 গ্রাম। তার মানে 150 গ্রাম আমাদের যদি CaCO3 দেয়া হয়, 150 গ্রাম যদি আমাদের CaCO3 দেয়া হয়, তাহলে আমরা কত গ্রাম CO2 পাবো, 66 গ্রাম পাবো। এইরকম মতো কিন্তু অনেক তোমাদের কিন্তু ইকুয়েশন মনে রাখতে হবে। তো আমি কিছু ইকুয়েশন তোমাদের লিখে দিচ্ছি সুবিধার্থে, তোমরা সেই ইকুয়েশনগুলো একটু নোট করে নেবে। দেখো এখানে কিছু ইকুয়েশন আমি তোমাদের দিয়েছি, সেগুলো তোমরা একটু খাতায় নোট করে রাখবে। এই ইকুয়েশনগুলো থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। ওকে, আর আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি, সেই কোশ্চেনগুলো তোমরা একটু লিখে নেবে। ওকে, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলছি, সেগুলো একটু তোমরা লিখে নেবে।
এক নম্বর হচ্ছে যে রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা লেখো। 2 নম্বর কোশ্চেন, একটি লোহার খণ্ডকে আর্দ্র বায়ুতে রাখলে তার ভর বেড়ে যায়, এক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র হয় কি? মোমবাতি দহনের ফলে ভর হ্রাস পায়, এক্ষেত্রে ভরের সংরক্ষণ ঘটে কি? আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন ঘটে না, ব্যাখ্যা করো। ঠিক আছে, এগুলো তোমরা করবে। এছাড়া আরো কিছু কোশ্চেন আমি তোমাদের বলছি, যেগুলো তোমরা একটু করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। আর এই যে ইকুয়েশন গুলো আমি দিয়েছি, এই ইকুয়েশন গুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণকে অবলম্বন করে কি কি প্রকারের গণনা সম্ভব সংক্ষেপে লেখো। ওকে, 2H2 + O2 2H2O, এই সমীকরণ থেকে কি কি জানা যায়। ওকে, তারপরে হচ্ছে যে একটি ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেন গ্যাসের মধ্যে পড়ালে যে ছাই উৎপন্ন হয় তার ভর ম্যাগনেসিয়াম ফিতার থেকে বেশি হয়, এক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র কি লঙ্ঘিত হয়? আচ্ছা, নেক্সট হচ্ছে রাসায়নিক এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উচ্চ শক্তির বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয় না কেন? ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় সমতা বিধান করা হয় কেন? ঠিক আছে, তো মোটামুটি এই রাসায়নিক গণনা এই চ্যাপ্টারে আজকে এই পর্যন্তই থাকবে লেকচারটা। আরেকটা ছোট্ট লেকচার হবে এই চ্যাপ্টারের উপর, তাহলেই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তোমাদেরকে বারবার বলছি, এই যে রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে কিন্তু গাণিতিক কোশ্চেন আসবে। যার কাছে যা বই আছে সেই বইয়ের কিন্তু গাণিতিক কোশ্চেনগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ওকে, দেখবে এই চ্যাপ্টার থেকে মার্কস পাওয়া খুবই ইজি। তোমরা যদি ইকুয়েশনস গুলো ঠিকঠাক করে মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা কিন্তু শিওর একদম মার্কস পাবেই পাবে। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের উপর নতুন কিছু নিয়ে। ওকে।